খুবই ইন্টারেস্টিং মনে হয় আমার তারেক জিয়া, কারণ তারেক জিয়ার কাছে আমার মনে হয় যে কমিউনিকেশন দিক থেকে হি অ্যাকোয়ার এ হিউজ মেডিটেটিভ কোয়ালিটি। হ্যাঁ, আমিনুজ্জামান সাহেবের কাজই ছিল তাই 2M মানি অ্যান্ড মাসল। জামাতের ভোটের পার্সেন্টেজ সামান্যতম কমে নাই, অনেক বেশি বেড়েছে। বিএনপির একটা ছোট অংশ ছুটে গেছে, আওয়ামী লীগের সমর্থকদের একটা অংশ এসে জামাতে জয়েন করছে। যদি বটম লাইন আমি শেষের দিকে টানি, আপনার এসে জয়েন করছে জামাতের সঙ্গে, নেতাকর্মীদের একটা অংশ জয়েন করছে গিয়ে বিএনপির সঙ্গে। এই হয়ে গেছে যে ইকুয়েশন, ভুল ভোটের সংখ্যা বাড়বে। কারণ আওয়ামী লীগের কিছু সমর্থক আমাকে বলেছে আমাদের ভোট কেন্দ্রে যেতেই হবে, এবং ভোট কেন্দ্রে গেলে আমরা যে কটা আছে সব কটাতে সিল মারব। ভোট ম্যানেজমেন্টের সঙ্গে যে বড় একটা ব্যবস্থাপনাটা, সে ব্যবস্থাপনাটা যে হাইলি কনফিডেন্ট অ্যান্ড কমফোর্ট পজিশনে আছে এমনটি বলা খুব কঠিন। ভোটের আনুষ্ঠানিক প্রচার শেষ। শহরে এক ধরনের উত্তাপ আমরা লক্ষ্য করি, জনসভা, জনসংযোগ, পোস্টার, ফেস্টুন ইত্যাদিতে। কিন্তু গ্রামাঞ্চলে ভোট এর আমেজটা কেমন? সেখানে ভোটার এবং প্রার্থীর সংযোগটা কীভাবে হয়? কেউ স্বতন্ত্র প্রার্থী, কেউ দল থেকে মনোনয়ন পেয়ে প্রার্থী হয়েছেন। এসব নিয়ে আমরা কথা বলবো যোগাযোগ বিশেষজ্ঞ ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষক খান মোহাম্মদ রবিউল আলমের সঙ্গে। আপনি তো প্রায় গ্রামে যান এবং গ্রামের জনজীবনের সঙ্গে আপনার একটা নিবিড় সম্পর্ক আছে, এই ভোট উপলক্ষেও গিয়েছেন। এছাড়া গ্রামাঞ্চলের সাংবাদিকদের সঙ্গে আপনার একটা নেটওয়ার্ক আছে এবং তার মাধ্যমে আপনি গ্রামাঞ্চলের ভোটের হাল হকিকত সম্পর্কে জানতে পেরেছেন, জানছেন, এবং ভোট পর্ব পর্যন্ত সেটি অব্যাহত থাকবে। এই প্রেক্ষাপটে প্রচারের পর্ব শেষ হলো, ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রার্থীরা, ভোটাররা। শহরে তো এক ধরনের আমরা ভোটের উত্তাপ দেখি, গ্রামের ভোট নিয়ে গ্রামের মানুষের ভাবনা কীরকম এবং তার প্রকাশটি কীরকম? আমি বিগত 2 দিন আগে রাজশাহী জেলার 3টি কনস্টিটিউয়েন্সির কিছু অংশ ঘুরে আসলাম। আর দেশব্যাপী আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকদের সঙ্গে কাজ করি, একটা নেটওয়ার্ক আমার আছে। আমিও মোটামুটি আমার মতো করে একটা পর্যবেক্ষণ করছি পরিস্থিতিটা। আমি সরজমিনে যেটা দেখে আসলাম, ভোটের পরিবেশ বেশ জমে উঠেছে। মানুষের মধ্যে ভোটকে ঘিরে যে একটা উৎসব মুখরতা, সেটা আমি লক্ষ্য করলাম। চায়ের স্টলে আলাপ হচ্ছে, বাজারঘাটে আলাপ হচ্ছে, পাড়া মহল্লায় ছোট ছোট দোকানগুলোর মধ্যে আলাপ হচ্ছে, মানুষ কথা বলছে। প্রার্থীরা স্পট বেস ক্যাম্পেইন এবার খুব বেশি ইন্ডিভিজুয়ালি যেতে পারেন না, সময় যেহেতু একটু স্বল্পতা ছিল। তারা গুরুত্বপূর্ণ জনসমাগম ঘটে এমন জায়গাগুলোতে মোটামুটি প্রচারণার কাজ চালাচ্ছেন। মূলত গ্রামের কমিউনিকেশন নেটওয়ার্কটা দেখছে তাদের কর্মী এবং সমর্থকেরা, তারাই ডোর টু ডোর যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন। মূলত ইউনিয়ন, ওয়ার্ড, গুরুত্বপূর্ণ গ্রোথ সেন্টার এবং প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে 2টো করে অলমোস্ট পৌরসভা পাওয়া যায়, পৌরসভা এলাকা, এগুলোতে তারা ঘুরছেন, ভোট প্রার্থনা করছেন তাদের মতো করে। এবং আমি যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশই দেখলাম এবং শৃঙ্খলাও দেখলাম বেশ ভালো। কোনো অঘটনের খবর? কোনো অঘটনের খবর আমি আমার সরজমিন আমি এটা লক্ষ্য করি নাই, বা কোনো খবরও আমি পাই নাই। মানে যেটা হচ্ছে যে প্রার্থী বা ভোটারের পক্ষ থেকে কোনো অভিযোগও সে অর্থে পাই নাই। অভিযোগ পাই নাই বললেই চলে। তারা ভোটাররা এই ধরনের ঢাকা পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছে সোশ্যাল মিডিয়ার কারণে। 2 ধরনের কানেক্টিভিটি তাদের, একটা হচ্ছে গ্লোবাল ইন এ সেন্স ঢাকা, অ্যান্ড হচ্ছে লোকাল, মানে হচ্ছে তার গ্রাম, তার নিজস্ব পরিসর, তার নিজের কনস্টিটুয়েন্সি। এই খবরাখবর নিয়েই তারা দৈনন্দিন দিন কাটাচ্ছেন, গল্প করছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। রাজনৈতিক দলের সমর্থকেরা কখনো আশাবাদী হয়ে উঠছেন, কখনো আবার একটু হতাশ হচ্ছেন। মানে এই ধরনের একটা ফ্লুইড সিচুয়েশনের ভিতরে সবাই আছে। তো কম্পারেটিভলি যেটা দেখলাম যে জামাতের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস প্রবণতাটা একটু বেশি লক্ষ্য করলাম। আর বিএনপির কর্মী সমর্থকেরা কখনো আপস, কখনো ডাউন, কখনো স্ট্যাবল, এরকম একটা অবস্থার ভিতরে আছেন। আমরা ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না যে এটার মেন মিস্টিরিয়াস কারণ কি, বা মেন কেমিস্ট্রিটা কি। হয়তো একটু সংশয় কাজ করছে তাদের মধ্যে।
এই বিশেষ পরিস্থিতিগুলো লক্ষ্য করলাম। আরও একটা মজার বিষয় লক্ষ্য এটা করলাম কি যে রাজশাহী অঞ্চল বলেই না অন্য রাজশাহী দেশের অন্যান্য অঞ্চলের চিত্রটাও কি একই রকম? আমার মনে হয় যে অলমোস্ট সিমিলার চিত্র। যেমন বাগেরহাট, আমি স্পট চেক করে দেখছি বাগেরহাট, আমি কথা বললাম সিলেটে, কথা বললাম কক্সবাজারে। এবং মোটামুটি হচ্ছে ভোটকে ঘিরে আমাদের যে ইকোসিস্টেমটা তৈরি হয়েছে ভোটারদের ভিতরে, মোরাললেস ভাইবগুলো একই ধরনের, খুব সিগনিফিক্যান্ট ডিফারেন্স লক্ষ্য করা যায় না। এই জিনিসটা লক্ষ্য করলাম। জামাত এবং বিএনপি তো মূল প্রতিদ্বন্দ্বিতার ভিতরে আছে। আমি যে জায়গাগুলো পর্যবেক্ষণ করলাম তাতে দেখলাম যে জামাতের ভোটের মানে পাবলিক পারসেপশনে জামাতের ভোটের সংখ্যা অনেক বেড়েছে। বিএনপির যে কমেছে সেটা বলা যাচ্ছে না। বিএনপিরও অনেক ভোট। এখন জনগণের পার্সপেক্টিভটা হচ্ছে যে আলটিমেটলি কংক্রিট কোনো ডিসিশানে জনগণও, ভোটারেরাও খুব কংক্রিট কোনো ডিসিশান দিতে পারছে না যে আসলে মানে ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কোন সূচকগুলো সবচেয়ে বেশি কাজ করবে। একটা বড় সাধারণ মানুষের একটা পারসেপশন হচ্ছে আমাদের 23 টু 33 যে 4.5 কোটি ভোটার, তাদের পারসেপশন হচ্ছে এরাই হবে মূল ফ্যাক্টর প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর জয় পরাজয় নির্ধারণের ক্ষেত্রে। জয় ভোটারদের আকৃষ্ট করে কোনটি, দল, প্রার্থী না ইশতেহার? এগুলো ভোটের যে ফ্যাক্টরগুলো অ্যাফেক্ট করে, আমি 2001-এ একটা কাজ করেছিলাম আমরা ডিফিডের ফান্ডে ভোটিং বিহেভিয়ারের উপরে, এবং আমি জানেন যে বাংলাদেশে খুব ইন্টারেস্টিং কিছু কাজ হয়েছে। 73-এর নির্বাচনের উপরে রৌনক জাহানের খুব ভালো একটা কাজ আছে ভোটিং বিহেভিয়ার নিয়ে, সেটা সিপিডি প্রকাশ করেছে পরে। তারপরে শামসুল মজিদ হারুনের একটা ভালো কাজ আছে রাষ্ট্রবিজ্ঞান, উনিও 73-এর নির্বাচন নিয়ে কাজ করেছেন। এবং আমিনুজ্জামান বলে একজন ভদ্রলোক, উনি নর্থ সাউথে, ওনাদেরও কিছু কাজ আছে। ভোটের কতগুলো ফ্যাক্টর এফেক্ট করে ভোটিং ডিসিশনের ক্ষেত্রে এর লিমিট করা খুব টাফ। আমরা আমাদের স্টাডিতে পেয়েছিলাম অলমোস্ট 54, ইনক্লুডিং সাইন অ্যান্ড স্যাম্পল থেকে শুরু করে প্রার্থীর বৈশিষ্ট্য, দলীয় আদর্শ, প্রতীক, নিজের বিশ্বাস, তারপর নিজের সিকিউরিটি অ্যান্ড সেফটি ইস্যুস, নিজে মানে ভোটারের। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়েও বাইরের অনেক স্কলার খুব ভালো কাজ করে গেছেন। যেমন অ্যারিট এগেলসন রুট কাজ করেছেন এবং 90-এর দশকে এটা ক্যামব্রিজ থেকে প্রকাশিত হয়েছেন। উনি ডেমোক্রেসি একটা গ্রামের উপরে সার্ভে করে দেখিয়েছেন যে কতগুলো সূচক মানুষকে আকৃষ্ট করে। আপনি যদি মেজরলি বলেন তাহলে আদর্শের চেয়ে মানুষ এখন নিজের অস্তিত্ব, সার্ভাইবিলিটি, সেফটি অ্যান্ড সিকিউরিটিটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ পার্সোনালি প্রার্থী তাকে কানেক্ট করতে পারে কিনা এবং প্রার্থীকে সে বিশ্বাসের জায়গাতে নিতে পারে কিনা এবং প্রার্থীর সঙ্গে সে একটা ইকুয়াল পেসে নিজের অবস্থানটাকে নির্ধারণ করতে পারে কিনা, তার মেয়ের বিয়ের দাওয়াতে প্রার্থী আসবেন কিনা, বা তার ছেলে ইন্টারমিডিয়েট বা অনার্স পাস করে গেছেন, চাকরির জন্য তাকে অ্যাপ্রোচ করতে পারবেন কিনা। পলিটিক্সের এই ডাইমেনশনটা এরকম একটা পার্সোনাল লেভেলে চলে গেছে। অর্থাৎ মানুষ ভোটিং ডিসিশনের ক্ষেত্রে তার নিজের সেফটি, সিকিউরিটি অ্যান্ড এক্সিস্টেন্সটাকে অনেক বেশি গুরুত্বের সাথে বিবেচনা করছে রাদার দ্যান ইডিওলজিক্যাল থিংস। এটা সেক্ষেত্রে কি এরকম ধারণা যে যে দল জয়ী হবে, যারা সরকার গঠন করবে তাদেরই ভোট দেবেন অন্য দলকে পেছনে রেখে? এটা ধরেন যে ওই ভোটারেরা যাদেরকে কগনিজেন্সে নিতে পারছে, আস্থায় নিতে পারছে, যেমন আপনি যদি অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির যদি ফ্যামিলি কার্ডের কথাটা বলেন, অথবা এমপ্লয়মেন্টের যাদের যে কথা বলেন, অথবা জামাতে ইসলামের গত ইশতেহারে যে যুবকদের জন্য কর্মসংস্থানের যে প্রমিসটা করছেন, এখানে কিন্তু ব্যক্তির একটা ফাংশনাল স্টেটের গভর্নেন্স সিস্টেমকে ইমপ্রুভ করার চেয়েও আমরা অনেক রাইট ফোকাস জিনিসের দিকে আমাদের অ্যাটেনশনটা পড়ছে। অর্থাৎ আমরা খুব পার্সোনালি কানেক্ট করতে চাচ্ছি যে আমি যদি ওনাকে ভোট দিই বা এই জনসমর্থনটা যদি আমি কি পাবো, আমার কি লাভ হবে। এবং এরিক রুটেরা বলছিলেন এবং যে এই প্রবণতা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিগুলো একটা ফান্ডামেন্টাল ক্যারেক্টার, এবং ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পার্সোনাল ইন্টারেস্টকে মানুষ অ্যালাইন করে দেখে। সেই দেখাটাই আমাদের ভোটাররাও দেখছেন। এবং এই ভোটারদের দেখার ক্ষেত্রে সোশ্যাল যে তাদের পলিটিক্যাল নেটওয়ার্কগুলো, সেগুলো ওয়ার্ক করছে। কারণ প্রত্যেকটা গ্রামে, মহল্লায়, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা নেক্সাস আছে। আপনি সারপ্রাইজ হবেন যে গত লাস্ট 24-এর ইলেকশানে আমি ডেলি স্টারে লিখেছিলাম যে ভোটের ফলাফল জেনেও কেন মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যাচ্ছে। আমরা তো দেখলাম 24-এর নির্বাচনের স্টাইলটা। আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম, তারা বলেছিলেন যে আমার ভোট দেওয়ার এই কারণে দরকার যে আমার নিজের নিরাপত্তাটা নিশ্চিত হওয়া দরকার। আমি যদি ভোট কেন্দ্রে আমি না যাই এবং কোনো কারণে যদি আমি রংলি ট্রিটেড হই, যে আমি কাউকে ভোট দিই নাই,
দেন আই উইল ফেস এ সিভিয়ার কনসিকুয়েন্স। আমি হয়তো কোনো সহযোগিতা পাবো না, কোনো সাপোর্ট পাবো না। তার মানে ব্যক্তিগত স্বার্থ যেখানে মানে আমার কি লাভ হবে, এটি একটি। আরেকটা হচ্ছে সামাজিক স্বার্থ, Exactly. যেমন রাস্তাঘাট, কালভার্ট, Exactly. সেতু ইত্যাদি হলে বা কোনো স্কুলের উন্নয়ন হলে সেটি একটি। কোনটা বেশি ভোটারদের কাছে অগ্রাধিকার পায়? বোথ। তারা যেমন এলাকার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা চায়, কারণ এটা হলো ম্যাক্রো ইকোনমিক, তো মাইক্রো ইকোনমিলেই তো ম্যাক্রো ইকোনমি, সেই জিনিসটাকে তারা প্রিফারেন্স দেয়। এবং পলিটিক্যাল কমিটমেন্টগুলো ট্রান্সলেট করার ক্ষেত্রে ভিজিবল যে আইটেমগুলো, যেমন আপনার এখানে একটা ব্রিজ করে দেবো, এটা দৃশ্যমান হবে, রাদার দ্যান হচ্ছে যে আপনাকে প্রবাসে একটা চাকরির ব্যবস্থা করব, এটা হয়তো খুব বেশি ট্যানজিবল হবে না। আমাদের পলিটিক্যাল লিডাররা বা অ্যাসপারেন্ট প্রার্থীরা সে সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছেন যেটা জনগণ খুব দ্রুত রিয়েলাইজ করতে পারে এবং তার বেনিফিটটা অ্যাটলিস্ট পারসিভ করতে পারে, যে আমার এখানে স্কুলটা যদি হয় তাহলে আমার বাচ্চাটা একটা বেটার এডুকেশন পাবে, বা আমার এখানে মেডিকেল সেন্টারটা হলে আমরা একটা বেটার হেলথ সার্ভিস পাবো। সুতরাং তারা এই ধরনের মাইক্রো ইস্যুগুলোকেই খুব ট্যানজেবল করে তাদের কমিউনিকেশন স্ট্র্যাটেজিতে, পলিটিক্যাল কমিউনিকেশন স্ট্র্যাটেজিতে এই জিনিসগুলোকে খুব বারবার রিপিটেডলি বলছে। প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন কেন্দ্র প্রার্থীগুলো এই ধরনের মানে প্রচারণার মধ্যেই আছে যে ব্যক্তিগত স্বার্থটাকে কতটুকু টাচ করা যায়। আমাদের অতীতের নির্বাচনগুলোতে দেখেছি যে দল দল বা প্রার্থীর পছন্দ অপছন্দের ক্ষেত্রে একটা সংঘবদ্ধ সিদ্ধান্তের বিষয় আসে। যেমন গ্রামের সামাজিক নেতৃত্ব, মাতব্বর, মোড়ল, তারা কি বলেন, গ্রামের মুরব্বীরা কি বলেন, এই ধরনের একটা মানে আহ, আহ, অপেক্ষাকৃত তরুণ ভোটাররা বা অপেক্ষাকৃত একটু পিছিয়ে পড়া ভোটাররা কারো না কারোর দিকে চেয়ে থাকে বা কাউকে জিজ্ঞেস করে। এবার কি আপনার এ ধরনের চিত্র দেখেছেন? এটা সোসিওলজিস্টদের কাজ, কিন্তু আমি বলবো যে আমি একটা নতুন জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এজেন্সির বিকাশ ঘটেছে বাংলাদেশে। 12 কোটি 80 লক্ষ ভোটার, তো 12 কোটি 80 লক্ষ এজেন্সি বাংলাদেশে এখন। এটা হয়েছে ডিউ টু দ্য কানেক্টিভিটি অফ দ্য সোশ্যাল মিডিয়া। আমরা এখন প্রত্যেকেই নিজেরাই এক একটা করে প্রতিনিধি হয়ে উঠছি এবং আমরা প্রচুর পরিমাণে ইনফরমেশান কনজিউম করছি, প্রসেস করছি, ডিসিশন মেক করছি। আগে যেমন হাইলি ডিপেন্ডেন্সি ছিল মানে ইন্ডিভিজুয়াল ম্যান টু ম্যান কমিউনিকেশনের উপরে। যেহেতু একটা ডিভাইস আমার হাতে, আমি এখানে হাইলি ইনফ্লুয়েন্সার যারা আছে বাইরে তাদের সঙ্গেও কানেক্ট করছি, পেপার দেখছি, টেলিভিশন দেখছি, ফেসবুক দেখছি, ইউটিউব দেখছি। সুতরাং এই যে কনভার্জেন্সটা হয়েছে, এটাকে ইংরেজিতে বলে কনভার্জেন্স। একটা মানুষ এই একটা প্রযুক্তি দিয়ে অসংখ্য জায়গার সঙ্গে কানেক্ট করছে, এই কানেক্টিভিটি তাকে এম্পাওয়ার করছে ডিসিশান নিতে এবং ইনফ্লুয়েন্স করছে ডিসিশান নিতে। এজন্য গ্রুপ বেস ডিসিশান মেকিং জায়গাটা তুলনামূলকভাবে শ্রিঙ্ক হয়ে আসছে এবং যাদের টেকনোলজিতে অ্যাক্সেস যে কমিউনিটির অনেক বেশি, তারা ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচের দিকে যাচ্ছে। আমাকে কয়েকজন প্রার্থী বলেছেন, লেফট ঘরানার তারা অবশ্য, তারা বলছে যে আগে যে ডোর টু ডোর কনসেপ্ট ছিল আমরা ভোটে গিয়ে দেখছি এটা রং কনসেপ্ট, এখন ম্যান টু ম্যান কনসেপ্ট ছাড়া কোনো বিকল্প নাই। ওই যে পয়েন্টটা হচ্ছে ওই যে ইন্ডিভিজুয়াল এজেন্সি, মানুষ নিজেই একটা আবির্ভূত হচ্ছে ভিন্ন সত্তা নিয়ে এবং এই সত্তাকে যদি আপনি অ্যাড্রেস করতে পারেন তাহলে আপনি উইন করতে পারবেন। কিন্তু আপনি বাড়ির গার্জিয়ানকে বলে আসলেন যে আপনার 5টা ভোট আছে, আপনার ভাই দেওয়ার ব্যবস্থা করেন, এটা যে নিশ্চিত একসময় ছিল কিন্তু এখন যে সেটা হবে তা না। কারণ একটা ঘরের ভিতরে অসংখ্য কিংডম, ইনফরমেশন কিংডম, ব্লক এবং এক একটা ডিফারেন্ট সাইকি, তার স্টাইল এক এক রকম। এবং আপনি জানেন ভোটের ডিসিশন খুব মিস্টেরিয়াস অ্যান্ড কেমিস্ট্রি। আপনাকে কমিট করলেই যে সে ভোটটা আপনার ঘাড়ে পড়বে, এটা বক্সে পড়বে, সেটা নাও হতে পারে। হাইলি ক্যালকুলেটিভ একটা ইকুয়েশন কাজ করে। এটা যাদের ইনফরমেশন অ্যাক্সেস আছে তাদের ক্ষেত্রে এই ধরনের একটা মনোভঙ্গি আমি লক্ষ্য করলাম। কিন্তু আমাদের এখানে যে ট্রাইবাল জনগোষ্ঠীগুলো আছে, যেমন আদিবাসী সাঁওতাল, আমার খুব আগ্রহ ছিল যে কীভাবে আমাকে কনফার্ম নিশ্চিত করেছে আদিবাসী ট্রাইবাল। আমি যে গ্রামে আমার বেড়ে ওঠা জন্ম, চারিদিকে এই সাঁওতাল অধ্যুষিত, এখনও তাদের ট্র্যাডিশনাল লিডারশিপটা আছে। অর্থাৎ এবং তাদের সোশ্যাল মিডিয়াতেও তার অ্যাক্সেস আছে, টেলিভিশন তারাও দেখে, কিন্তু তারা এখনও ওয়েট করছে যে প্রধান বলে তারা, ওদের ভাষায় প্রধান মানে হচ্ছে গ্রাম প্রধান, প্রধান কি পরামর্শ দেয়, কি প্রধান বা পার্বত্য চট্টগ্রামে প্রধান কারবারি, হ্যাঁ কি পরামর্শ দেয় বা কি নির্দেশনা দেয় সেটা তারা ওয়েট করছে। সুতরাং ট্র্যাডিশনাল যে সোসাইটি তার সঙ্গে সো কল্ড মডার্ন সোসাইটির মানে ডিসিশন মেকিংয়ের একটা সুস্পষ্ট ফারাক আমি লক্ষ্য করলাম। তারপরে বলছেন যে এই যে আগে যে ঐতিহ্যগতভাবে যে ভোটকে প্রভাবিত করার যেসব শক্তি ছিল, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি সক্রিয় এখন অনেক, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেই ভোটার সিদ্ধান্ত নিচ্ছে বেশি। একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম কাজ করছে, কিন্তু
আমাদের এখানে যে কমিউনিকেশন বিহেভিয়ারাল প্যাটার্ন, যেহেতু এটা আমার ডিসিপ্লিনের একটা অংশ, মানুষ কিন্তু ফাইনালি আবার ভেরিফাই করছে পার্সোনাল লেভেলে গিয়ে। অর্থাৎ সে ইনফরমেশান রিস হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে, আইদার ইট উইল বি অ্যাপ্লাইড অর নট। এই ডিসিশনটা আবার ধরেন সে যার সঙ্গে মনে করছে, যে পেয়ার গ্রুপের সঙ্গে মনে করছে যে তার সঙ্গে একটু ডিসকাস করা দরকার বা আলাপ করা দরকার, সে ভেরিফিকেশানে কিন্তু যাচ্ছে। অর্থাৎ টু লেয়ার ইনফরমেশন সিস্টেম প্রসেস করছে ভোটারেরা। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বেস কন্ডিউট যে ইনফরমেশান ফ্লো সেটা, এবং সেটাকে যে 100% ট্রাস্ট করে যে ডিসিশনে চলছে তা না, সেটাকে ডিলিয়ারিং করে আবার পার্সোনাল লেভেলে নিয়ে এসে সেটা আলাপ করতেছে বন্ধুবান্ধব, পেয়ার গ্রুপ, পরিবার, যে এই ডিসিশনটা কীভাবে জাস্টিফাইবল হবে কিনা। সুতরাং এরকম দুটা সেপারেট উইং এক্সারসাইজ করে ভোটাররা তাদের ভোটের সিদ্ধান্তের কথা ভাবছে। আমরা অতীতে দেখেছি যে যে কোনো নির্বাচনে অর্থ এবং পেশি শক্তি একটা প্রভাবক ভূমিকা পালন করে। অর্থাৎ যার অর্থের জোর আছে বা গায়ের জোর আছে তারাই ভোটকে প্রভাবিত করে, কখনো কখনো ভোটে জয়ী হন। এবারে নির্বাচনে কি এই অর্থ পেশি শক্তির প্রভাবটা লক্ষ্য করছেন? হ্যাঁ, আমিনুজ্জামান সাহেবের কাজই ছিল তাই, 2M, মানি অ্যান্ড মাসল। কিন্তু ভেরি ইন্টারেস্টিং, আমার এটা খুব ভালো লাগলো যে ভোটারদের মধ্যে অ্যারোগেন্সি, মাসল, পেশি শক্তির দৌরাত্ম, আমি জানি না প্যাসিভ হয়তো একটা ইনফ্লুয়েন্স থাকতেও পারে, কিন্তু অ্যাপারেন্টলি এটা দেখলাম না। যেটা হচ্ছে যে হ্যাঁ কম, যেটা দেখলাম প্রার্থীদের মধ্যে হিউজ হাম্বলনেস, মানে বিনয়ী, এবং কত আত্মসমর্পণ করতে পারে ভোটারদের কাছে, কোন লেভেলে আত্মসমর্পণ করতে পারে। কারণ প্রার্থীদের ভিতরে একটা বিশেষ মনস্তত্ত্ব আমি দেখলাম যে ওনারা ভোটারদের ভিতরে একটা ফিলিং দিতে চান যে ইউ আর সামওয়ান, আপনি এমন একজন মানুষ যাকে আমি অনার করছি এবং রেসপেক্ট করছি, এবং আপনার এই কনসেন্টের উপরে আসলে আমার জয় পরাজয়টা নির্ভর করছে। এই জন্য প্রচুর দোয়া চাচ্ছে তারা। এবং যখন কারো কাছে কেউ দোয়া চায় তখন মানে সাইকোলজিক্যাল যে কন্ডিশনটা কাজ করে, আমি একটু এম্পাওয়ার ফিল করি, মানে আমি একটু সুপারিয়র ফিল করি যে সৌরভ ভাই আমার কাছে দোয়া চাইলো বা রবিউল আমার কাছে দোয়া চাইলো, মানে একটু আপগ্রেডে হয়ে যায়। এই যে সাইকোলজিক্যাল হ্যান্ডেলিংটা আমাদের পলিটিক্যাল এটা খুব দারুণভাবে করছে। একটা স্লোগান তো খুবই জনপ্রিয় হয়েছে, দোয়া চাই সকলের, ভোট চাই ভোটারের। এক্স্যাক্টলি, ওই যে দোয়া, এবং সম্ভবত এটা মুস্তাক খানের কাজের ভিতরে ছিল দোয়ার রাজনীতি, খুব ইন্টারেস্টিং ব্যাপার। এবং আমাদের এই দোয়ার রাজনীতির সফট পার্টটা, মানে ইফ ইউ ওয়ান্ট টু গেট, আপনি যদি মনের জানালায় যদি ভোটারে ঢুকতে না পারেন, আপনি যা কিছুই করেন আপনি ভোটটা তো পাবেন না। তো মনের জানালা খুলতে হলে আপনার, আমাদের কমিউনিকেশনে যেটা বলে যে খুব কুইকলি যদি আমি ওই ভিতরটাতে ঢুকতে চাই, তাহলে আমাকে তো একটা এন্ট্রি পয়েন্ট লাগবে, আমার একটা কি লাগবে। তো এই যখন এই ধরনের যখন ইমোশনাল একটা অ্যাটাচমেন্টে একটা ভোটার আসে, যেমন খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন ভোটার, আমি এই মুহূর্তে আপনার নাম করছি না, উনি আমার কাছে একটা অ্যাডভাইস সিক করেছিলেন যে আমরা যখন ইন্টারাকশন করবো আমাদের ম্যাস ক্যাম্পেইনে আমি কী করবো। তা আমি তাকে বলেছিলাম অ্যাজ মাস অ্যাজ আপনি টাচ করেন, শরীর টাচ করেন। তো একজন প্রার্থী, ধরেন হাই প্রোফাইল প্রার্থী, যখন আমার পিঠটা টাচ করছে অথবা ডিফারেন্ট করমর্দন করছেন, হ্যাঁ ডিফারেন্ট ফিলিং দিচ্ছে আমাকে, দোয়া এবং ক্ষমা চাচ্ছে, অদ্ভুত ব্যাপার। কিছুই করেনি, হয়তো সে অর্থে এলাকায় কমিউনিকেশনও ছিল না, বা মানুষের জন্য ওই অত উদ্বোধী 37 বছর পর একটা আমার নির্বাচনী এলাকায় ভোট চেয়ে গিয়ে ক্ষমা চাচ্ছেন। আমি খুব সারপ্রাইজ, কেন ক্ষমা চাচ্ছেন? হয়তো এটাকে মনে হতে পারে আননেসেসারি ক্ষমা, কিন্তু ক্ষমা চাওয়ার মধ্যে দিয়ে বেসিক্যালি উনি ওনার পোলাইটনেসটা এক্সপ্রেস করছেন। এবং যখন মানুষ ক্ষমা চায় তখন মানুষ কিন্তু খুব র্যাশনালাইজ হয়ে ওঠে, ঠিকই তো ক্ষমা চাচ্ছে, যদি কিছু ভুল ত্রুটি করে দাও মাফ করে দাও, মানে এটা তো ধরেন একটা কন্ডিশনাল একটা ইয়ে করে। সুতরাং ভোটারেরা কমিউনিকেশন স্ট্র্যাটেজির পয়েন্ট অফ ভিউ থেকে কতভাবে সাইকোলজিক্যালি অ্যারেস্ট করা যায় ভোটারদেরকে, ভোটারদের মনোভঙ্গি। এই জন্য আমি বলবো মাসল এবং মানির তুলনায় হাম্বলনেস, সফটনেস, ড্রেস কোড, তারপরে হচ্ছে হিউম্যান টাচ, তারপরে হচ্ছে নিজের সোশ্যাল ফেসবুক পেজ, এগুলোকে তারা খুব বেশি ইনফ্লুয়েন্স করছে। আপনি দোয়া এবং ক্ষমার কথা বলছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণে, নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি 2001 থেকে 2006 যে বিএনপির শাসনামল, সেখানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তিনি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। অর্থাৎ এক ধরনের ভুলে যাওয়ার কথা বলেছেন, ক্ষমা, এটাও মনে না রাখার কথা বলেছেন। এই আহ্বানকে কিভাবে দেখছেন, বা এই আহ্বান ভোটারদের মধ্যে আবেদন সৃষ্টি করবে কিনা? আমি তারেক জিয়ার দেশে ফেরার পর থেকে তার অ্যাপ্রোচটা ফলো করছি নিবিড়ভাবে।
খুবই ইন্টারেস্টিং মনে হয় আমার তারেক জিয়া, কারণ তারেক জিয়ার কাছে আমার মনে হয় যে কমিউনিকেশন দিক থেকে হি অ্যাকোয়ার এ হিউজ মেডিটেটিভ কোয়ালিটি, মানে একটা মেডিটেটিভ কিছু কোয়ালিটি সে অ্যাচিভ করেছে বলে আমার কাছে মনে হয়। যেমন আপনি তার ভিতরে মানে অ্যাঙ্গার, কি বদলে যাওয়া মানুষ? আমি এই মুহূর্তে এটা একটু প্রিম্যাচিউরড হবে হয়তো কনক্লুশনটা, কিন্তু কিছু সিমটম দেখছি যেগুলো খুব ইন্টারেস্টিং মনে হয়। যেমন তার ভিতরে অ্যাঙ্গার নাই, মানে 17-18 বছর ধরেন একটা অপারেশনে থাকা হিউম্যান বিং তো, কিন্তু কোনো ক্ষোভ দেখা যাচ্ছে না। এবং তার ভিতরে ব্যাড মেমোরি রিকলিং টেন্ডেন্সি নাই, অর্থাৎ তিনি শারীরিকভাবে অসুস্থতার ভিতরে গেছেন, মা হারিয়েছেন, ভাই হারিয়ে গেছেন, ফ্যামিলির দিক থেকেও দেখলে ধরেন এটা একটা ইমোশনাল ব্যাপার, পলিটিক্যাল কনসিডারেশনটা বাদ দিলাম, সেগুলোর কিন্তু রিকলিংটা নাই, তিনি সেটা স্মৃতিচারণ করে কাউকে আবেগই করেন না। থার্ড হচ্ছে যে উনি এপিতে ইন্টারভিউ, রয়টার্সে ইন্টারভিউয়ে বলেছেন যে গ্রিভেন্স কিছুই দেয় না, হুইচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এই যে রিয়েলাইজেশন যে গ্রিভেন্স আমাদেরকে কি দেয়, কিছুই দেয় না। সুতরাং ওনার পলিটিক্যাল রেটরিকের ভিতরে আমরা এক ধরনের ফিল্টারাইজেশনটা দেখছি এবং এক ধরনের ম্যাচিউরড একটা রিফ্লেকশন আমি ব্যক্তিগতভাবে ফিল করছি। এবং তার ডেলিভারির ভিতরে স্টেটের বড় দাগে যদি আপনি বলেন যে স্টেট অ্যান্ড সিটিজেনশিপ, নাগরিক অধিকারের প্রশ্নটা খুব প্রমিনেন্টলি উঠে আসছে, সেই জায়গাগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। সেখানে উনি একটা হুক করেছেন, যেহেতু আমাদের ট্র্যাডিশনাল পলিটিক মানুষ ক্ষমা চাইলে বেশি পছন্দ করে, তো ক্ষমা চাচ্ছেন কারণ ওই অভ্যস্ততাটা তার ভিতরে তৈরি হয়েছে। মানে এটা ভোটারদের মধ্যে ব্যাপক আবেদন তৈরি করবে বলে এটা আপনি একটা কৌশল, আবেদন তৈরি করো, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। যদি সত্যি সত্যি কেউ হার্ট হয়ে থাকেন, এবং উনি তো দেশে আসার আগেও সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে একজন কর্মকর্তার অ্যাপোলজি কাছে চাইছেন, যার হ্যাঁ, এই অ্যাপোলজিটা চাচ্ছেন উনি, ইটস এ গুড সাইন। কারণ আমাদের দেয়ার ইজ এ ভেরি ফেমাস অ্যানেকডোটাল, দেয়ার ইজ নো ফিউচার উইদাউট ফরগিভনেস। এটা দেশমন টুটুর কথা, তার একটা বই আছে যে দেয়ার ইজ নো ফিউচার উইদাউট ফরগিভনেস। আমরা যদি ভুলে যেতে না পারি, আমাদের কোনো ইতিহাস থাকবে না। কিন্তু আমাদের রাজনীতিতে তো এই মানসিকতার পোষণ করেন এরকম রাজনীতিকের সংখ্যা কম। না, আমি মানে বলবো যে ঠিক, কম্পারেটিভ, বরং অন্যের নিজের দায় অন্যের উপর চাপিয়ে এক ধরনের তৃপ্তি বোধ করেন, এক ধরনের আনন্দ বোধ করেন। আমি বলবো যে এক্সেপ্ট সোশ্যাল মিডিয়ার সাম মিসরিপোর্টিং অ্যান্ড মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলো বাদে বড় দাগে মেইন স্ট্রিমে যে পলিটিক্যাল রেটরিকগুলো হলো, ডায়ালগগুলো হলো, এটা আমার কাছে খুব বেশি আনহেলদি মনে হয় নাই, মানে কিছুটা রিজনেবল। ধর্মের ব্যবহার আমরা দেখলাম, কিছু অযৌক্তিক কথাবার্তা আসছে, নারী ইস্যুতে কিছু ডিসকমফোর্টেবল ন্যারেটিভ আমাদেরকে হজম করতে হচ্ছে, তারপরে কিছু হয়তো ডিকনটেক্সট কথাবার্তা আমাদের ভিতরে আসছে। এতটুকু পলিটিক্সে ধরেন অনেক কথা বলতে গেলে দু একটা এরকম হয়, হয়তো রাজনৈতিক মতাদর্শের দিক থেকে হয়তো ডেলিভারিটা আসছে, কিন্তু জেনারেলি বলবো যে আমাদের প্রধান দুটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলের ভিতরে যে পলিটিক্যাল রেটরিকের যে চালাচালিটা হয়েছে, এটা নট এ ব্যাড সাইন। আমার মনে হয় যে মোটামুটি একটা রিজনেবল পর্যায়ে আলোচনাটা ছিল, কারণ এটার টেন্সটা যদি হতো তার রিফ্লেকশনটা কিন্তু মাঠে পড়তো, ভায়োলেন্স ক্রিয়েট করতো, এক্সিলেট হতো, কিন্তু আমরা সেই জায়গাটা দেখিনি। আলোচনাটা এনজয়েবল ছিল, ডিবেটেবল ছিল, যে যার জায়গা থেকে তাদের স্ট্যান্ডটা ক্লিয়ার করার চেষ্টা করেছে, এবং কাউন্টার ঠিক মানে কাউন্টার আর এবং অন্য দিক থেকে আবার প্রতি কাউন্টার আসছে, এবং এভাবে জিনিসটা আলোচনাটা এগিয়েছে। আপনি প্রধান দুটি প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী দলের কথা বলছিলেন, বিএনপি এবং জামাত ইসলামী। আরেকটি বড় দল 91 সাল থেকে যে কোনো নির্বাচনে, অংশগ্রহণমূলক নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবারের আওয়ামী লীগ নির্বাচনে নেই, নির্বাহী আদেশে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের কর্মী সমর্থক ভোটাররা কী করবেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা আরও ফেস্টিভ হতো যদি ইট উইল বি দ্য মোর ইনক্লুসিভ। ধরেন এখন অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনটা করা আওয়ামী যেত। লীগ, এখন এ কথাটা বলা হয়তো টেকনিক্যালি অনেক প্রশ্ন রেজ করবে, কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়েই বলছি এবং একাডেমিক জায়গা থেকেই বলছি, পৃথিবীতে নিষিদ্ধকরণের রাজনীতি আর চলে না এখন। রস্কিল্ডের এক প্রফেসর কাজ করে গেছেন, আমি প্রথম আলোতে লিখছিলাম, যেটা হচ্ছে যে একটা গ্রেভ একটা ভায়োলেন্স হয়েছে, এটা তো কেউ অস্বীকার করি না। আমরা 15 বছরে একটা নিষ্পেষণমূলক শাসনের ব্যাপারে ছিলাম, আমরা কেউ অস্বীকার করি না। আমাদের সিভিক রাইট বলে কিছু ছিল না, অস্বীকার করি না, কিন্তু আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে। আপনি 100, 200, 300 লোককে একটা বুক করতে পারেন জাস্টিসের জন্য, কিন্তু নির্বাহী আদেশে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আমার গ্রামের কৃষক আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি একজন কৃষক, আমি আওয়ামী লীগকে দীর্ঘদিন ভোট দিই, আমি কি ফ্যাসিস্ট?
আমি কিন্তু খুব ভালো উত্তর দিতে পারি নাই। আমি কি ভালো, কারণ এটা তার পলিটিক্যাল চয়েস। সুতরাং আপনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে একটা বড় অংশকে যারা সত্যি সত্যি এবং কমিশন করেন করে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসেন, যারা অপরাধ করেছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না, এটা ইন্টারন্যাশনাল ন্যাশনাল স্ট্যান্ডার্ড। কিন্তু এটা গ্রস হয়ে গেল। গ্রস হয়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে যে একটা ফ্রাস্ট্রেশন তো কাজ করছে। কারণ আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, লেফট ঘরানা যাই বলেন, এদের অস্তিত্ব তো আপনি অস্বীকার করতে পারবেন না। এটা বাস্তবসম্মত না এই চিন্তাটা আসলে। কিন্তু বাস্তবতাটা এটা হচ্ছে যে সেটা নিষিদ্ধ করা হয়েছে। এখন আওয়ামী লীগের ভোটাররা কি ভাবছে, তাহলে কি করবে তারা? 2-3টা পার্সপেক্টিভ আছে এখানে। আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির দেখবেন ডিক্লারেশন হচ্ছে ভোটে অংশগ্রহণ না করা, ভোটে পার্টিসিপেট না করা। আওয়ামী লীগের নেতা এবং মানে আরেকটু নিচের দিকে জেলা পর্যায়ের নেতা, তারা কিছুটা স্থবির, এবং একটা অংশ আমরা দেখছি গণমাধ্যমে যে বিএনপিকে ভোট দেওয়ার জন্য সমর্থন ব্যক্ত করছে। থার্ড আরেকটা হচ্ছে একদম সমর্থক গোষ্ঠী। আমি যে সমর্থক গোষ্ঠীটা দেখলাম তার একটা অলমোস্ট বলতে পারেন 60-40% জামাত এবং ধানের শীষের দিকে তারা একটা অবস্থান নিয়েছে। মজার ব্যাপার হলো তারা ভোট কেন্দ্রে এখন এবারও যেতে চায়। আমাকে খুব মোহনগঞ্জে একজন ভোটার আমাকে খুব ইন্টারেস্টিং একটা ফাইন্ডিংস বলেছে যে আমি আওয়ামী লীগ করি, কিন্তু আমি 14 নির্বাচন দেখেছি, 18 নির্বাচন দেখেছি, 24 নির্বাচন দেখেছি। এই যে 25 নির্বাচন, 26 যে নির্বাচন, এটা তো সে অর্থে ধরেন ওই নির্বাচনগুলোর চেয়ে খারাপ মনে হচ্ছে না। আওয়ামী লীগ নাই সে ঠিক, কিন্তু অ্যাটলিস্ট কম্পিটিটিভ দুটা পার্টি আমি দেখতে পাচ্ছি। মানে ওর রিয়ালাইজেশনটা খুব নাইভ মনে হয়েছে আমার কাছে। সুতরাং অ্যাটলিস্ট একটা কম্পিটিটিভ নির্বাচন হচ্ছে তো দুটো পার্টির ভিতরে। গতবার তো দিলাম আওয়ামী লীগ, কিন্তু এবার তো আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত। উনি আমাকে একটা ব্যাখ্যা দিয়ে বললেন যে একটা শার্ট কিনবেন ব্র্যান্ডের, আপনি বাজারে গেলেন, ওই ব্র্যান্ডের শার্টটা মার্কেটে পেলেন না, আপনি কি বাজার থেকে চলে আসবেন? আপনি তো সেকেন্ড অপশানে যাবেন। তা আমি খুব ব্যথিত যে আমার দল নাই, কিন্তু আমি ভোটটা দিব। তার মানে তারা সেকেন্ড অপশন খুঁজবে, ভোট দেবে। আবার যদি কোনো কারণে আওয়ামী লীগ সেই জায়গাটাতে আবার ব্যাক করে, তাহলে কিন্তু আবার সে মাইগ্রেট করবে, এবং সেই মাইগ্রেশনের প্রবণতা আমি এবার লক্ষ্য করলাম। বিএনপির যে একটা ইন্টারেস্টিং ফাইন্ডিংস আপনাকে সৌরভভাই শেয়ার করতে চাই। বিএনপির ভোটারদের যে অংশটা একটু ইসলামিক মূল্যবোধ সংযোজিত ছিল কম্পারেটিভলি, ধরেন নামাজের জন্য মানুষকে পরামর্শ দিত, নিজেরাও 5 ওয়াক্ত নামাজ রোজা করতো, হজ করতেন, ওয়াজ মাহফিল করতেন, অসুর ফেতরা দিতেন, ইসলামিক ইনস্টিটিউশনগুলোতে কন্ট্রিবিউশন ছিল অনেক বেশি, এরকম একটা সেকশন কিন্তু বিএনপির বড় ছিল। এদের একটা অংশের মাইগ্রেশনটা আমি জামাতের দিকে দেখলাম এবার। হ্যাঁ, কারণ আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা হঠাৎ করে জামাতের ভোট দেওয়ার কথা বলছো কেন? তারা বলে যে পোস্ট জুলাই যে নিচের দিকে যে ঝামেলাগুলো হয়েছে, যে ধরনের চাঁদাবাজি, অরাজকতা, নৈরাজ্য, নিষ্পেষণ, যারা এই ধরনের মানসিকতার মুখ তারা হার্ট হয়েছেন, ফলে তারা একটা মাইগ্রেশনে গেছে। বিএনপি থেকে খুব মাইনর একটা অংশ, আওয়ামী লীগের সমর্থক না, এরা বিএনপির সমর্থক মাইগ্রেট করে জামাতে গেছে, যারা মনে করে যে এই আচরণগুলো অন্যদের সাথে করা সমীচীন হয় নাই। হাট দখল করা, ঘাট দখল করা, মানে নেতাকর্মী না, সমর্থক নেতাকর্মীর কথা, মানে অর্থাৎ অতীতে ধানের শেষে ভোট দিয়েছে, এবারে তারা অন্য সিদ্ধান্ত নিতে এর সংখ্যাটা একটু নেগলিজেবল, বাট আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে আমরা তো বিএনপি করতাম, কিন্তু বিএনপি যা করলো এই 1.5-2 বছরে, এটা তো আমি নিতে পারতেছি না। ফলে সে জামাতের ভোটের পার্সেন্টেজ সামান্যতম কমে নাই, অনেক বেশি বেড়েছে। বিএনপির একটা ছোট অংশ ছুটে গেছে, আওয়ামী লীগের সমর্থকদের একটা অংশ হচ্ছে জামাতে জয়েন করছে। যদি বটম লাইন আমি শেষের দিকে টানি, আপনার এসে জয়েন করছে জামাতের সঙ্গে, নেতাকর্মীদের একটা অংশ জয়েন করছে গিয়ে বিএনপির সঙ্গে। এই হয়ে গেছে যে ইকুয়েশন। আওয়ামী লীগের ভোটারদের মেইন কনসিডারেশন হচ্ছে সেফটি ইস্যু, যেন ব্যবসাটা চালাতে পারি, মামলা থেকে নিষ্কৃতি পাই, এবং কোনো ধরনের বাড়তি ঝামেলার মধ্যে যেন আমরা না পাই। এই জন্য এক্সিস্টিং পাওয়ার স্ট্রাকচারের ভিতরে তারা নিজেদেরকে বিফিট করার একটা জায়গা খুঁজছে। আরেকটা ইন্টারেস্টিং খাপ খাওয়ানোর চেষ্টা করছে। আরেকটা জিনিস আমরা বলি, এবার কিন্তু মানে ভুল ভোটের সংখ্যা বাড়বে। কারণ আওয়ামী লীগের কিছু সমর্থক আমাকে বলেছে আমাদের ভোট কেন্দ্রে যেতেই হবে, এবং ভোট কেন্দ্রে গেলে আমরা যে কটা আছে সব কটাতে সিল মারব। আর হানায়ের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিটা আমি এখানে আর নাই বলি, তারা তাদের অপিনিয়নগুলো জানিয়েছেন। না মারবো, যেই ক্ষমতায় আসুক, অ্যাটলিস্ট আমরা কেন্দ্রে গেছিলাম বলবো, যে ক্ষমতায় আসবে আমি বলবো যে আমি ভাই তোমাকে ভোট দিয়েছি। তো আমি একটা গেস করলাম যে এর পোর্শনটাও কিন্তু খুব সিগনিফিকেন্ট না, ছোট। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ইস্যু,
যে ভোটের প্রেজেন্সে, এবং আমার সামনে দাঁড়িয়ে রাজশাহী শহরের একজন নেতা আওয়ামী লীগের বললেন যে অমুক অমুককে জিলাপির দোকান নিয়ে বসতে বলো, আমি জিলাপি খাবো, আমরা যাব থাকবো, ভোট এখনো ভাবিনি কি করব, কিন্তু আমরা কেন্দ্রে যাব। সংখ্যালঘু ধর্মীয়, বিশেষ করে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু, বিশেষ করে রাজশাহী অঞ্চলে বেশ কিছু জাতিগত সংখ্যালঘু আছে। অন্যান্য জামাতের অঞ্চলে- অ্যাপ্রোচ, জামাত তাদেরকে ইনশিওর করছে যে তারা কোনো ট্রাবলে পড়বে না। বিএনপি তাদের মতো করে তাদেরকে, তাদের কিছু সমর্থক তো আছেই, লিডার করছে যারা তাদেরকে দিয়ে করছে, কিন্তু জেনারেলি আমি মহল্লায় মহল্লায় ঘুরে দেখেছি তাদের ফেস এখনও ভয়হীন, শঙ্কাহীন না। তারা সিকিউরিটি ইস্যুটাকে গুরুত্বপূর্ণ মনে করছে, এবং 12ই ফেব্রুয়ারির পরে আলটিমেটলি তারা একটু থ্রেটেনিং ফিল করছে। এটা অতীতের অভিজ্ঞতা থেকে। অতীতের অভিজ্ঞতা, এটা অনেক বেটার হতো এরকম গুরুত্বপূর্ণ স্পটগুলোতে যদি সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে একটু ধরেন অ্যাওয়ারনেস বা সচেতনতামূলক তাদেরকে যদি বুস্ট আপ করা যেত, বা পলিটিক্যাল পার্টিগুলো যদি জয়েন্টলি এই কাজটা করতে পারতো, এইটা খুব ইজি হতো। কিন্তু তারা একটু ভীত, একটু না, যথেষ্টই ভীত বলবো আমি। এই যে ভীতির মধ্যে, ভয়ভীতির মধ্যে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কতটা আপনি তো যেটা বললেন পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারবেন, এই প্রশ্ন তো রয়ে গেল। এখন পর্যন্ত সরকার যে অ্যারেঞ্জমেন্ট আছে, আমি যে স্টিল মনে করি যে ভোটের ক্ষেত্রে 4টা ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা কতটুকু ফাংশনালি ওয়ার্ক করতে পারবে, এটা নিয়ে আমার একটু নিজস্ব ডাউট আছে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা ছোট ছোট কিছু নির্বাচনেও দেখেছি যে, এবং সরকার চেষ্টা করছে, সেনাবাহিনী চেষ্টা করছে, আর্মি চেষ্টা করছে, চেষ্টাটা সফল হোক, এটা সবাই চাই, স্থিরতা আসুক। কিন্তু এবং আরেকটা হচ্ছে স্কুল যে প্রিজাইডিং পুলিং অফিসারগুলো, তারাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাইলি ডিমোরালাইজ হয়ে আছে নানা কারণে। কারণ অনেক স্কুলে প্রিন্সিপাল চেঞ্জ হয়েছে, অনেকে চাকরিচ্যুত হয়েছে, নানা ধরনের ঝক্কি ঝামেলার ভিতরে আছে। সুতরাং ভোট ম্যানেজমেন্টের সঙ্গে যে বড় একটা ব্যবস্থাপনাটা, সে ব্যবস্থাপনাটা যে হাইলি কনফিডেন্ট অ্যান্ড কমফোর্ট পজিশনে আছে এমনটি বলা খুব কঠিন। ফলে এটা একটা ঝুঁকি এবং চ্যালেঞ্জের জায়গা হয়ে আছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কাস্টিং ইজ নট অনলি দ্য ইস্যু, কাউন্টিং ম্যাটার। এটা 70-এর নির্বাচনে সৈয়দপুরে একজন আর্মি জেনারেল ছিলেন পাকিস্তানি, তার একটা বায়োতে এই কথাটা উনি বলছেন যে ভোট দিয়ে লোকজন চলে গেল, এটাই একমাত্র ব্যাপার না, গণনাটা খুব গুরুত্বপূর্ণ। এবারও তো বিভিন্ন দলের নেতারা বলেছেন যে ভোট বুঝে নেবেন, মানে পাহারা দিবেন এবং গুণে বুঝে পাহারা নেবেন। দিতে গেলেই তো ঝক্কি ঝামেলাটা বাঁধবে। কারণ অ্যাডমিনিস্ট্রেশন যদি ভোট পাহারা দেওয়ার, তো ধরেন ভোট ঠিক আছে, অনেকে মানে রাজনৈতিক দলের দায়িত্ব অনেকে না। ফজরের সময় চলে যেতে বলছেন কেন্দ্রে, আমি জানি না এরকম ধরেন মানে আনটাইমিং যদি প্রেজেন্স হয় তখন ওটা আবার কি প্যানিক তৈরি করে। কিন্তু সব কিছু মিলিয়ে প্রশাসনিক যে আয়োজন, সে আয়োজনটা নিয়ে খুব সাকসেসফুল ভোট আয়োজনটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, খুবই জরুরি। আমরা আশা করি সেটা হোক, কিন্তু আপনাকে তো একটা আস্থাহীনতার ভিতরে এখনও যে এটা পুরো যে একটা কংক্রিট একটা শেপে পড়ছে এরকম তো মনে হচ্ছে না। তার মানে আপনি পুরোপুরি আস্থা রাখতে পারছেন না? আমার একটা সংশয় থাকছে এখানে, যে কন্ট্রোল ওভারটা কতটুকু রাখতে পারবো এতগুলো কেন্দ্রের উপরে। সেই কন্ট্রোল ওভারটা যদি আমরা রাখতে পারি, হ্যাঁ, আমি নেতিবাচক কথা বলতে চাচ্ছি না। আমার মনে হয় যে এই নিরাপত্তার বিষয়গুলোকে আরও গভীরভাবে খতিয়ে দেখা দরকার। যেখানে যেখানে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আছে, সবগুলো তো আর ইকুয়ালি ঝুঁকিপূর্ণ না, এটা তো গভর্নমেন্টের কাছে তথ্য থাকে। হাইলি সেন্সিটিভ যেগুলো যদি ক্যাটাগরিক্যালি সেগুলো করে, 300টার ভিতরে হয়তো ধরো এরকম 80-75টা হয়তো এরকম ট্রাবল স্পট হতে পারে, সেগুলোতে জন্য স্ট্রিক্ট মেজার নেবে। এবং অনেক এলাকা আছে, যেমন আমি বলবো বৃহত্তর উত্তরাঞ্চল, নর্মালি নন ভায়োলেন্স ফর দ্য ইলেকশনস, অ্যান্ড আদার্স পার্টে অনেকগুলো ভায়োলেন্স আমরা সবসময় দেখি। সুতরাং গভর্নমেন্টের উচিত এই প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো থেকে তার কৌশলটাকে নির্ধারণ করা, যেন পিসফুলি মানুষ আসতে পারে, ভোটটা দিয়ে যেতে পারে, প্রপার কাউন্টিং হয়, মানুষ তার পছন্দসই প্রার্থীটা যেন নির্বাচিত হয়, কোনো ধরনের ম্যানিপুলেশন, কোনো ধরনের ঝক্কি ঝামেলা যেন তৈরি না হয়। আপনি যে ভোটারদের সঙ্গে আপনার কথাবার্তা হয়েছে, তাদের কাছ থেকে এই দলীয় বিষয় বাদে মানে কোনো অভিযোগ, ভয়ভীতি বা তার নিরাপত্তাহীনতার অভিযোগ পেয়েছেন কিনা? তারা টোটাল ভোটের 15 বছরের যে অভ্যস্ততা, সে অভ্যস্ততার ঘোরের ভিতরেই আছে তারা। মানে ইমিডিয়েট পাস্ট যে হিস্ট্রি, সেই হিস্ট্রি তো আপনাকে ইনফ্লুয়েন্স করবে। 14 153-54টা এমপি বের হয়ে যাচ্ছে, সুতরাং 18 এক ঝামেলা, 24 আরেক টেকনিক্যাল প্রবলেম।
ইমিডিয়েট মেমোরি থেকে আমাদের একটা ক্ষতের জায়গা তৈরি হয়ে আছে। সুতরাং ইফ ইউ প্রপারলি মানে আপনি যদি প্রপারলি ফাংশন করতে পারেন তাহলে হয়তো এই মেমোরিটা থাকবে না। কিন্তু মানুষের ভিতরে আতঙ্কটা কাজ করে যে 3টা নির্বাচন পরপর দেখে মানুষ কিন্তু কিছুটা ট্রমা হয়ে আছে, এবং পুরোপুরি যে ভয় চলে গেছে মানুষের মধ্যে না, মানুষ যে 100% ট্রান্সপারেন্ট কনফিডেন্স নিতে পারছে যে আমি খুবই ক্রেডিবল একটা লাইক 91-এর মতো মোর রিজনেবল ক্রেডিবল ট্রান্সপারেন্ট, এরকম ফিলিং আমি মানুষের মধ্যে পাইনি। স্টিল নাও এখনও মানুষ সংশয় পোষণ করে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা, 2-1জনের মুখে আমি এরকম কথাবার্তা। সেটার কারণ কি? তো সে হরহামেশাই তো নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে, আহাদি হত্যাকাণ্ডের একটা ইস্যু তৈরি হচ্ছে, তখন তো আমরা ভয় পাই যে কি ঝামেলা লাগবে কিনা। আপনি তো ভোটারদের গতি প্রকৃতি এবং মানে মনোভাব নিয়ে কাজ করেন, আর সেক্ষেত্রে ধরেন ধনী ধনী ভোটার তাদের এক ধরনের মানসিকতা, মধ্যবিত্ত তাদের এক ধরনের, একেবারে প্রান্তিক গরিব নিম্ন শ্রেণীর মানুষ তাদের এক ধরনের। এইটা কিভাবে আপনার পর্যালোচনা? না, এটা তো আপনার যে এই সামাজিক অবস্থানটা কি কোনো দলের প্রতি ভোট দিতে প্রণোদিত করে, আবার কোনো দলকে ভোট দিতে নিরুৎসাহিত করে? অবশ্যই। আপনার যার মানি আছে, যিনি রিচ, সে চাইবে তার মানির সেফটি অ্যান্ড সিকিউরিটি, অ্যান্ড হি অর শি উইল থিঙ্ক ওভার ইট ইন অ্যালাইন্ড উইথ দ্য হু উইল কাম ইন পাওয়ার। কারণ তার টাকাটা তোকে সেভ করতে হবে, টাকাটা রোল করতে হবে। সুতরাং কে ক্ষমতায় আসছে বা আসার সম্ভাবনা আছে, ওই অ্যালাইনমেন্টে সে চিন্তা করে। এবং আমাদের বিজনেস কমিউনিটির ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা হচ্ছে ডুয়েলিটিতে বিশ্বাস করে। দে হ্যাভ দ্য ডুয়েল কগনিজেন্স, মানে মাথার ভিতরে দুটো, মানে তারা অপশান রাখে। দেখবেন তাদের নেগোসিয়েশন স্টাইলটা আলাদা। তারা বিএনপির সাথে নেগোসিয়েট করছে, জামাতের সাথে নেগোসিয়েট করছে, মানে গুলি দুটায় ছুটছে যেটা লাগে আর কি। মানে ওরা যে খুব হার্ড লাইনে অনেক সময় কাজ করে এরকম না, কিন্তু কারণ যাদের হাতে মানি আছে, মানিকে সেভ করার জন্য নানা স্ট্র্যাটেজিক্যাল ডাইরেকশন তাদেরকে নিতে হয়। মিডিল ক্লাসের ক্রাইসিসটা ডিফারেন্ট। মিডিল ক্লাসের ক্রাইসিস হচ্ছে জব, এমপ্লয়মেন্ট, একটু লোন, মাইক্রো ইনভেস্টমেন্ট। সুতরাং তারাও দেখে যে লোকালিটিতে, কমিউনিটিতে কামিং পাওয়ার আপহোল্ড করবে কারা, ওই নেগোসিয়েশনটাও তারা মেনটেন করে। আর একদম মাইক্রো লেভেলের মিনিমাম স্টেট বেনিফিটগুলোর কথা তারা ভাবে, যে আমি একটা বয়স্ক ভাতা পাবো কিনা, আমি একটা বিধবা ভাতা পাবো কিনা, বা আমার ছেলেটার একটা স্টাইফেনের ব্যবস্থা হবে কিনা, বা ঢাকায় গার্মেন্টসে এমপি সাহেব বলে দিলে আমার ছেলের একটা চাকরি হবে কিনা। ওই অ্যালাইনমেন্টে কিন্তু সে চিন্তা করে। অবজেক্টিভলি আদর্শিক ভালোবাসাটার জায়গা, এই জায়গাটা আমার কাছে তুলনামূলকভাবে খুব দুর্বল মনে হয়েছে। প্রো ইসলামিক দলগুলোর ক্ষেত্রে আদর্শটা অনেক বেশি কাজ করে, কিন্তু আমার কাছে মনে হয় যে বিএনপি ইজ এ ভেরি ফ্লুইড পলিটিক্যাল ইডিওলজিক্যাল একটা এন্টিটি। এর মানুষগুলোর ভিতরে বৈষয়িকতা আছে, আধ্যাত্মিকতা আছে, জীবন জীবিকা আছে, ঠিক আছে, মানে দেখবেন একটা ককটেল ফিলিং, হ্যাঁ, মিশ্র ফিলিং। ওদের ভিতরে আধ্যাত্মিকতা আছে, ওদের ভিতরে ভারত বিরোধিতা আছে, ওদের ভিতরে একটু প্রো ইসলামিকতা আছে, আবার জাতীয়তাবাদী চেতনা আছে। কেমিস্ট্রিটা খুব ইন্টারেস্টিং। আবার জামাতের কেমিস্ট্রির ভিতরে ধরেন প্রো ইসলামিজমটা অনেক বেশি আছে, অ্যান্টি ইন্ডিয়ান ফিলিংস আছে, আওয়ামী লীগের অপশাসন আছে, তারপরে কালচারাল এম্পেরিয়ালিজমের ব্যাপার আছে, এই ধরনের ফিলিংগুলো তাদের ভিতরে অনেক স্ট্রং। সুতরাং দুটা স্টিম দুই রকম, কিন্তু আধ্যাত্মিকতার প্রেজেন্স ইসলামিক দলগুলোর ভোটারদের ভিতরে হয়তো একটু হাই, কিন্তু অনেক বেশি প্র্যাকটিক্যাল চিন্তার জায়গা থেকে বিএনপির ভোটারদের ভিতরে মনে হয়। ওরাও অনেক প্র্যাকটিক্যাল, কারণ ওদের বিজনেস নেটওয়ার্ক। কারণ ইফ ইউ থিঙ্ক যে জামাত কিন্তু একটা ক্যাপিটালিস্ট পলিটিক্যাল পার্টি, এবং দে বিলিভ ইন পাওয়ার, দে ওয়ান্ট টু অকুপাই দ্য স্টেট পাওয়ার, এটা হচ্ছে জামাতের পলিটিক্স। শুধু পাওয়ারে প্রতিবাদীতে তারা বিশ্বাস। হ্যাঁ, তাদের প্রচুর বিজনেস এন্টিটি, এন্টারপ্রাইজ, এবং তারা ডেমোক্রেসিকে অনুসরণ করে স্টেট পার্টিটা অকুপাই। আপনি শফিকুর রহমান সাহেবের আমিরে জামাতের দেখেন যে জনগণ যদি চায় তাহলে ইসলামী শাসন হবে। আল জাজিরাতেও বললেন, পরে স্টেটমেন্টে উনি বললেন, অর্থাৎ এই দায়বদ্ধতাটা তো উনি নিজে কিন্তু করেন না, এটা করেন না। এবং আপনাকে আমি বলছিলাম যে ভয়িং ফর আল্লাহস ভোট একটা পাকিস্তানি স্কলারের লেখা কাজ। আমাদের প্রো ইসলামিক পলিটিক্যাল, আচ্ছা, ওই প্রশ্নটাই আসছে, আপনি যোগ করলে আপনার উত্তরটা দিতে আরও সুবিধা হবে। সেটা হচ্ছে যে প্রতিটি নির্বাচনেই আমরা অতীতে দেখে আসছি ধর্মের কাঠখাড়া, এবং ধর্মের কাঠ একটা বড় ভূমিকা রাখে। এবারে এই যে আপনি পাকিস্তানি স্কলারের উদাহরণ দিলেন, বাংলাদেশের ভোটারদের, বিশেষ করে গ্রামাঞ্চলে ভোটারদের আকৃষ্ট করতে এই ধর্মের কাঠ কতটা
কার্যকর হবে, অথবা তারা ধর্মের চেয়েও আপনি শুরুতে যেটা বলেছিলেন তার ব্যক্তিগত সমস্যাগুলো কিভাবে সমস্যাগুলোর সমাধান হবে কিনা, তার কিছুটা আর্থিকভাবে সুবিধা হবে কিনা, তার চাকরি হবে কিনা, কোনটি এই ভোটারদের কাছে বেশি না, থিওরিটিক্যালি তো ধরেন গুরুত্বপূর্ণ? ভোটার বিহেভিয়ারাল প্যাটার্নের দিক থেকে একটা অংশের তো স্টেটের ভিতরে ইসলামের প্রেজেন্সটা তারা দেখতে চায়, এটা একটা বাস্তবতা। এবং ইসলামের বাংলাদেশে ইসলামিস্ট পলিটিক্সের যে সামাজিকীকরণ হয়েছে সেটা তো একটা ইউনিক জায়গা। মানে আমাদের সামাজিক জীবনে ডেইলি এক্সপ্রেশনে, ব্যবহারে, অভ্যস্ততায়, আচরণ, পোশাক আশাকে, চর্চায় ধর্মের উপস্থিতি অনেক বেড়েছে, এটা তো বলার উপেক্ষা রাখে না। প্রো ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলো ওই জায়গাটা সোশ্যালাইজড ইসলামকে স্টেটাইজ করতে চাই। মানে একটা স্টেজে যখন সামাজিকীকরণটা যেহেতু অনেক স্ট্রং হয়ে গেছে, ওনার স্টেট স্ট্রাকচারের ভিতরে সেটাকে ট্রান্সফার, মানে রাষ্ট্রীয় কাঠামোর অংশ করতে চায়। ওটা হলো তাদের প্রি কন্ডিশনাল জায়গা, ওটাতে তারা অনেক ইফিশিয়েন্টলি হ্যান্ডেল করেছে এবং খুব দক্ষতার পরিচয় দিয়েছে, সফল হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখন গণতন্ত্রহীনতা থাকে বা একটা অপ্রেসিভ শাসন চলে, তখন সারা পৃথিবী, তিউনিসিয়া, মিশর, আমি মোটামুটি এই ফ্লোর ভিতরে স্টাডির ভিতরে আছি, ইসলামকে একটা রেজিস্ট্যান্স মডেল হিসেবে দেখে মানুষ। ধরেন ইন্ডিয়ান আগ্রাসন, আওয়ামী লীগের অপশাসন, গণতন্ত্রহীনতা, তাহলে মুক্তির উপায় কি? কমিউনিজম ফেল করতেছে, তাহলে কাকে? তখন তারা ইসলামের ভিতরে একটা রেজিস্ট্যান্স ইসলাম বলে আমরা একটা কনসেপ্ট দেখি। যেমন আমাদের ফরাইজি আন্দোলন, যদি আপনি অনেক প্রবীণ মানুষ, আপনি এগুলো নিয়ে কাজও করেছেন, সেগুলোর ভিতরে দেখবেন যে এটা তখন ইসলামিক ব্যাপারটাকে একটা রেজিস্ট্যান্স মডেল। আমাদের বন্ধু এখানে কথা বলে গেল হুমায়ুন কবিরের, এটা একটা পর্যবেক্ষণ ছিল যে তখন ইসলামের ভিতরে এক ধরনের মুক্তি বা এক ধরনের নিরাপত্তার ফিলিং তৈরি হয়। এটা বেসিক্যালি হয় গণতন্ত্রহীনতার কারণে। কিন্তু এই আবার যদি আমরা গণতন্ত্রেই বিশ্বাস করি, তাহলে তো ইসলামাইজেশন বা অন্য কোনো মানে অন্য কোনো মতবাদের আধিক্য সেটাকে তো আমরা গ্রহণ করতে পারি না। কারণ সেখানে তো প্রতিটি নাগরিকের ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে তার সমান অধিকার নিশ্চিত করা হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রের ধর্ম। ভেরি গুড, অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি অফ দ্য আমাদের মেন স্ট্রিম ইসলামিস্ট পলিটিক্যাল পার্টি। আমার একটু দুঃখই হয়েছে কালকে পড়তে গিয়ে, ভোয়িং ভোট ফর আল্লাহস। লেখক বলতেছেন মেন স্ট্রিম ইসলামিস্ট পলিটিক্যাল পার্টি যারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করে বা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তাদের চ্যালেঞ্জ দুই ধরনের। একটা হচ্ছে তাদেরকে ফাইট করতে হয় সেকুলার ফোর্সের সাথে, আরেকটা ফাইট করতে হয় ইসলামের এক্সট্রিমিস্ট ফোর্সের সাথে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। জামাত কোথায় আছে? জামাত অবস্থানে আছে। জামাত তো ভোটে বিশ্বাস করে, ভোটের রাজনীতিতে বিশ্বাস করে, এবং জানার গণতান্ত্রিক, এবং শফিকুর রহমান সাহেব তো ক্লিয়ারলি স্টেট করেছেন যে জনগণ যদি চাইবে সেটাই ডিসাইড করবে। অর্থাৎ ডেমোক্রেটিক উপায়ে ওনাদের ট্রান্সফরমেশনটা ওনারা করতে চান, কিন্তু আলটিমেট ডেস্টিনেশন তাদের শরিয়া আইন, এটা কিন্তু ভুলে গেলে হবে না। এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়েই যদি অ্যাকসেপ্টেন্স পায়, তাহলে তাদের চূড়ান্ত লক্ষ্য যদি শরিয়া আইনি হয়, তাহলে তার গণতন্ত্র থাকবে না তখন। না, গণতন্ত্র কিন্তু গণতন্ত্রের মধ্য দিয়ে তারা সেখানে যেতে চায়, তাদের ট্র্যাজেক্টরি। মানে এটা তো সবরুদ্ধি, পরস্পর কি বলে এটাকে, কি বলবো, না, লেজিটিমাইজ করছে তারা ওই প্রসেসের মধ্য দিয়ে যে জনগণ আমাদের এই আদর্শটাকে পছন্দ করছে, দেখো, সুতরাং জনগণ যদি যেটা পছন্দ করে উই ক্যান নট ইগনোর ইট, এরকম একটা এনভায়রনমেন্ট তারা তৈরি করতে চায়। যে দেশে বহু ধর্মের, বহু জাতি সত্তার মানুষ আছে, এবং জামাত ইসলামের আমিরও বলেছেন যে সবার অধিকার তারা রক্ষা করবে, সেখানে এটা কি করে না, সম্ভব? প্রশ্নটা হচ্ছে যে কানাডিয়ান একটা সংস্থা সেকডেভ একটা স্টাডি করেছে, গণতন্ত্রের ব্যাপারে মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলোর যে অবস্থান, সেটা আমার কাছে মনে হয় যে অস্পষ্ট না। তারা ভোটে অংশগ্রহণ করতে চায়, নির্বাচন করতে চায়, স্থানীয় নির্বাচন করে, সিটি কর্পোরেশন নির্বাচন করে, এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা তাদের লক্ষ্যের দিকে যেতে চায়। মানে মূলধারা ইসলামী দলগুলোর কথা বলছেন। হ্যাঁ, কিন্তু মূলধারা ইসলামী দলের বাইরে আরেকটা বিরাট ফোর্স আছে যেটা আমরা খুব বেশি চিনি না, যারা গণতন্ত্রটাকে জাস্ট ওয়েস্টার্ন একটা কনসেপ্ট হিসেবে দেখে এবং আল্লাহর আগদের শাসন হিসেবে দেখে। হ্যাঁ, তারা ডাইরেক্ট এইসব ভোটেই তারা বিশ্বাস করে না। এবং আমার হোপফুলি যে ভেরি সুন, প্রথম আলোতে আমি লেখাটা দিয়েছি, হয়তো অ্যাপিয়ার হবে, তারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে না। তারা একটা সোশ্যালাইজ ইসলামের মাধ্যমে একটা স্টেট পাওয়ারটাকে অকুপাই করতে চায়, যেটা অন্য মডেলগুলোতে কাজ করে। জামাত নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়ার এটাই কি মূল কারণ বলে মনে করেন? আমাদের এখানে ইসলামিক রাজনীতির ফ্র্যাকশনগুলো তো অনেক, তরিকা কিন্তু অনেক, এই তরিকাগুলো আমরা জেনারেলাইজ করে ফেলি, কিন্তু তরিকার মধ্যে ভিন্নতা আছে। কিন্তু যেমন ধরেন ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের তরিকা একরকম, হাফিজ হুজুরের স্টাইল একরকম দেখবেন, আবার জামাত ইসলামের স্টাইল এক ধরনের দেখবেন।
কিন্তু বটম লাইন আমি যেটা বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে ধর্মের উপস্থিতি ব্যাপকভাবে বেড়েছে এবং এটার একটা সামাজিক সম্মতি উৎপাদন হচ্ছে। এটা আমার কাছে, কিন্তু রাষ্ট্রের তো কোনো ধর্ম হতে পারে না। রাষ্ট্রের কোনো ধর্ম, রাষ্ট্র ইজ এ ভেরি প্র্যাকটিক্যাল, মানে ইহজাগতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র তো কোনো স্পিরিচুয়াল প্রতিষ্ঠান না। রাষ্ট্র হচ্ছে একটা, এবং হিউম্যান সিভিলাইজেশনের একটা ইউনিক ক্রিয়েশন হচ্ছে স্টেট, এবং স্টেট ইজ ফর অল। সেখানে রাষ্ট্রের কোনো রাষ্ট্রীয় ধর্ম হতে পারে না, হওয়া উচিত না, এবং ধর্মীয় রেগুলেশন দিয়ে রাষ্ট্র চলার কথা না, এবং রাষ্ট্র চলবে ম্যানমেড ল দিয়ে। কিন্তু আমরা এটাও তো আরেকটা চিন্তার স্ট্রিম, যে তারা ইসলামাইজড রাষ্ট্র চাই, ইসলামিক রাষ্ট্র চাই, কোরআনিক স্টেট চাই, খ্রিস্টান যারা ওই স্ট্রিমের লোক তারা তাদের মতো স্টেট চাই। আমরা ভারতে বিজেপিকে দেখতেছি, অনেকগুলা থট ওপেন হয়েছে আমাদের সামনে। মূল চ্যালেঞ্জটা হচ্ছে ডেমোক্রেসির জন্য অনেক থ্রেটেনিং উইন্ডো ওপেন হয়ে আছে চারিদিকেই, এবং এটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর ক্রমাগত ব্যর্থতা এবং ধর্ম নিয়ে সুস্পষ্ট, সেকুলার রাজনৈতিক দলগুলো, সেগুলার রাজনীতি, ধর্ম নিয়ে সুস্পষ্ট অবস্থানটা না থাকা, এবং পপুলার ফিলিং নিয়ে হ্যান্ডেল করা, ভোট আসলে টুপি পাঞ্জাবি পরা, আবার ভোট চলে গেলে সেটা মাথা থেকে নামানো। এই স্টুপিডিটিগুলোই আমাদেরকে ধরেন এই জায়গাটাতে নিয়ে আসছে আস্তে আস্তে। এটা টোটালি পলিটিক্যাল ফেলুয়ারনেস। উইদাউট গ্রেটার পলিটিক্যাল উইল ইউ ক্যানট শেপ এ স্টেট লাইক ইনক্লুসিভ স্টেট। সবার জন্য রাষ্ট্র পারবেন না, সম্ভব না। খান মোহাম্মদ রবিউল আলম, আপনাকে ধন্যবাদ চর্চায় সময় দেওয়ার জন্যে। আমরা এতক্ষণ কথা বললাম যোগাযোগ বিশেষজ্ঞ ও ইউনিভার্সিটি অব লিবারাল আর্টসের শিক্ষক খান মোহাম্মদ রবিউল আলমের সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।